আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে। অলরেডি আমরা একটা ক্লাস নিয়েছি, সেখানে বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো জানার প্রয়োজন ছিল সেগুলো আলোচনা করেছি। আজকেও আমরা বাস্তব সংখ্যার উপরে আরো কিছু মৌলিক বিষয়গুলো দেখব। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ভগ্নাংশ সংখ্যা এবং তার প্রকারভেদগুলো দেখেছিলাম। আজকেও আমরা দেখব দশমিক ভগ্নাংশ সংখ্যা। আসলে দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? একটা ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যাকে আমরা যদি কয়েক ভাগে ভাগ করি, ওই ভাগ অংশটাই কিন্তু ভগ্নাংশ সংখ্যা। যেমন আমরা যদি একটা কেককে 10টা ভাগে ভাগ করি, তাহলে তার এক ভাগ সমান কত? তাহলে আমরা একটা কেককে যখন 10টা ভাগে ভাগ করব, তার এক ভাগ সমান জানতে চাইবো, তখন সেটা আমরা লিখবো 1/10। কারণ নিচে সবসময় মোট যে ভাগ সংখ্যা নিচে থাকবে, আর ভাগের কত অংশ জানতে চাবো উপরে থাকবে। তাহলে 1/10 এটা কিন্তু আসলে একটা ভগ্নাংশ সংখ্যা। এটাকে আমরা কি ভিন্নভাবে লিখতে পারি না? অবশ্যই আমরা এটাকে ভিন্নভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 0.1। এটাও কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। তার মানে এটাও ভগ্নাংশ সংখ্যা, এটাকে আমরা 0.1 আকারে লিখছি। যেহেতু এখানে দশমিক বিন্দু দিয়ে একটা সংখ্যা লিখছি, তাই এটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমি আবার বলছি যে একটা কেককে যখন 10টা ভাগে ভাগ করছি এবং বলছি যে এক ভাগ সমান কত, তখন আমরা বলতে পারি 1/10। এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। আবার এটাকে আবার এইভাবে লিখতে পারি 0.1, এটাও ভগ্নাংশ সংখ্যা, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাকে আমরা এই দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করি। এই দশমিক বিন্দুটা কি করে? একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যাকে সেপারেট করে। তাহলে এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ সংখ্যা, তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে সসীম আর এটা হচ্ছে অসীম। সসীম আর এটা হচ্ছে অসীম। আমরা মূলদ এবং অমূলদে এই বিষয়টা আলোচনা করেছিলাম। যেহেতু এই ক্লাসে আবার দশমিক ভগ্নাংশ সংখ্যা এসেছে, সেহেতু আমি আবারও আলোচনা করব যে 1/10 কে আমরা 0.1 আকারে লিখছি। এটাও একটা ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এর নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট বা নির্ধারিত হয়, মানে যেগুলো একটা লিমিট থাকে, তখন সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তার মানে দশমিক বিন্দুর পরের যে সংখ্যাগুলো, এগুলো গোনা যায়, একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, নির্ধারিত পর্যায়ে থাকে, মানে সেটাকে আমরা দশমিক, সেটা 2 ডিজিট হতে পারে, 3 ডিজিট হতে পারে, 4 ডিজিট হতে পারে, এইটা আমাদের সমস্যা নেই। তাহলে দশমিক সংখ্যা আমি ধরে নিলাম 2, তাহলে দশমিক সংখ্যার পরে যদি আমরা 4, 5, 6 লিখি তাও হবে, আবার যদি 3.24 লিখি তাও হবে, বা 6, 7 এটা লিখি তাও হবে। তার মানে যে ভগ্নাংশ সংখ্যাগুলো দশমিক সংখ্যার পরে একটা নির্দিষ্ট থাকবে, যেগুলো গণনা করা যাবে, সেগুলোকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। কিন্তু অসীমের ক্ষেত্রে কি হবে? সেটা গণনা করা যাবে না, অফুরন্ত চলতেই থাকবে, যার কোনো সীমা থাকবে না। তার মানে দশমিক সংখ্যার পরে এখন 2 যদি আমরা 5, 4, 2, 3, 1, 0, 0, 2, 3, 0 এরকম ভাবে চলতে থাকে ডট ডট আকারে, তবে সেটাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে সহজ কথা হচ্ছে, দশমিক সংখ্যার পরে যদি সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে, গণনা করা যায়, নির্ধারিত থাকে, তবে সেটাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। আর দশমিক সংখ্যার পরে যদি কোনো সংখ্যাগুলো অফুরন্ত, গণনা করা যায় না, যার কোনো সীমা থাকে না, তখন সেটাকে বলি আমরা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার আবার দুইটা ভাগ আছে। অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে অসীম আবৃত, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত, অসীম অনাবৃত, অনাবৃত্ত। তাহলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে অসীম দশমিক ভগ্নাংশকে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বা এসএসসি যারা আছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে অসীম
আবৃত দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা পৌনঃপুনিক বলে থাকি। তাহলে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে, প্রথমত আমরা আরেকবার বলি যে দশমিক ভগ্নাংশকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সসীম আর হচ্ছে অসীম। সসীম হচ্ছে দশমিক সংখ্যার পরের সংখ্যাগুলো যদি একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, গণনা করা যায়, তবে সেটাকে আমরা সসীম বলবো। আর যদি গণনা করা না যায়, অসীম অর্থাৎ অফুরন্ত, যার কোনো সীমা নাই, সেটাকে আমরা বলবো অসীম অনাবৃত সংখ্যা। এই অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আমরা এখন দেখব যে অসীম আবৃত এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। পরীক্ষার হলে কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা আগে আলোচনা করি। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আবারও দেখাবো যে আবৃত দশমিক ভগ্নাংশ, যেহেতু বাস্তব সংখ্যা থেকে কোনো যদি এমসিকিউ আসে, তাহলে এটা থেকে অনেকবার আসে। আবৃত দশমিক, তাহলে অসীম, এটা কিন্তু একটা অসীমের প্রকারভেদ। হ্যাঁ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আমরা বুঝতে পারছি যে এর দশমিক সংখ্যার পরে সংখ্যা কিন্তু সীমাহীন, মানে চলতেই থাকবে। কিন্তু এখানে আবৃত বলার অর্থ হচ্ছে যে দশমিক সংখ্যার পরের কোনো সংখ্যাগুলো যদি বারবার আসে বা নির্দিষ্ট সময় পর পর বারবার ফিরে আসে, তবে সেটাই হবে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন 2.333 এভাবে যদি চলতে থাকে, এটা একটা হইতে পারে। আবার 2.2454545 এভাবে চলতে থাকে, অথবা 2.456456 এভাবে চলতে থাকে। দেখেন, এগুলো হচ্ছে কি দশমিক সংখ্যার পরে মানে সীমাহীন পর্যন্ত চলতে আছে, যার কোনো সীমা নাই বা লিমিট নেই, গণনা করে শেষ করা যায় না। কিন্তু এখানে দেখছি আমরা যে কিছু সংখ্যা নির্দিষ্ট সময় পর পর আসছে। যেমন এখানে প্রথম অঙ্কটাই কিন্তু বারবার, প্রথম অঙ্কটাই কিন্তু একটা অঙ্ক আছে 3, অর্থাৎ দশমিক সংখ্যার পরে একটাই অঙ্ক আছে যেটা বারবার আসছে। বারবার আসছে মানে 3 যেহেতু বারবার আসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে বারবার না লিখে 2.3 তার উপর একটা ডট চিহ্ন দেব। এই মাথার উপর ডট চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এই ডট লেখার অর্থ হচ্ছে এই 3 সংখ্যাটা বারবার, অর্থাৎ একটার উপর যখন ডট চিহ্ন থাকবে, একটার উপর যখন পৌনঃপুনিক থাকবে, তখন আমরা বুঝে ফেলবো যে এইটার উপর আসলে ওই সংখ্যাটাই বারবার রিপিটেশন হচ্ছে। তাহলে এটাকে আমরা 2.333 এইটা, তাহলে এই অংশটা পেলাম 2.33। এবার এইটার দিকে আমরা যদি খেয়াল করি যে 2.2454545, এখানে 2 কিন্তু বারবার আসছে না, আসছে 454545। তার মানে যেইটা বারবার আসবে 2.2, এটা যেহেতু বারবার আসে না, এটা আমরা লিখলাম। এবার 454545 যেহেতু বারবার আসছে, এটাকে আমরা শর্ট করে ফেলতে হবে কিভাবে, 4 এবং 5। তাহলে এই 4 এর উপর একটা, এই 4 এর উপর একটা, তার মানে যখন একটার উপর পৌনঃপুনিক, একটা অঙ্ক বারবার আসবে, একটার উপর পৌনঃপুনিক দিলেই যথেষ্ট। যদি দুইটার উপর বারবার পৌনঃপুনিক আসে, যদি দুইটার উপর বারবার পৌনঃপুনিক আসে, তাহলে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা, মানে দুইটার উপরই আমার পৌনঃপুনিক বা এই ডট চিহ্নটা আমরা দিব। এখন এইটার ক্ষেত্রে দেখি 2.456456 এখানে কিন্তু 456 এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ বারবার আসছে 45645, এই পুরো অংশটা বারবার আসছে। তার মানে এই পুরো অংশটা কিন্তু আবৃত অংশ, পুরো অংশটা আবৃত অংশ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যখন দেখেন একটার উপর যখন আসছে, আমি একটার উপর ডট চিহ্ন দিলেই পাচ্ছি। যখন দুইটার উপর আসছে, তখন এই দুইটার উপর ডট চিহ্নই দিতে হচ্ছে, একটার উপর দিলে হবে না। যখন 3টা বা 4টা বা 5টা, যখন দেখেন একটার উপর হলে একটার উপর ডট চিহ্ন দিলেই আমরা পাবো, দুইটা হলে দুটোর উপরই দিতে হবে। কিন্তু 3-এর অধিক যদি হয়, তাহলে আমার সবগুলোর উপর কিন্তু আসলে ডট দিতে হয় না। কি করতে হবে, যে প্রথমটার উপর দিব এবং লাস্টে জয়টা, যদি 10টা হয়, 10টা সংখ্যা বারবার রিপিটেশন হয়, তাহলে প্রথমটা এবং 10 নাম্বার সংখ্যায়। সহজ কথা, একটার যদি হয় তাহলে একটার উপর ডট চিহ্ন, দুইটা হলে দুটোর উপর ডট চিহ্ন, যদি 3-এর অধিক হয় প্রথমটা এবং শেষটার উপর ডট চিহ্ন দেব। যেহেতু 456 আসছে, তাহলে 456 লিখলাম।
4 এর উপর আর লাস্টে, অর্থাৎ প্রথমটা এবং লাস্টে। অর্থাৎ 3 থেকে যদি শুরু হয় তাহলে আমরা প্রথমটা এবং লাস্টের উপর ডট চিহ্ন দিলেই আমরা এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে আশা করি এখানে আমরা সব ধরনের, আমরা যদি এরকম পাই 2.4567 4567, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমটাই 4 এ দিব, পরেরটাই 7 এ দিব, অর্থাৎ 3 বা 3 এর অধিক যখন হবে তাহলে আমরা প্রথমটা আর শেষেরটা দিলেই আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা দেখাতে পেলাম যে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে আমরা লিখবো, প্রথমত কিভাবে লিখবো সেইটা দেখলাম। এখন এর কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশের কিন্তু দুটো অংশ আছে, আবৃত দশমিক ভগ্নাংশেরও কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে অনাবৃত আর একটা হচ্ছে আবৃত। ধরেন 2.45676767, এটা একটা সংখ্যা, বারবার রিপিটেশন হচ্ছে 67টা, তাহলে এইটাকে আমরা লিখবো 2.45, তো রিপিটেশন হচ্ছে না, 45 রিপিটেশন হচ্ছে না, এই জন্য এটাকে আমরা আবৃত আকারে প্রকাশ করব না। 676767, তাহলে 67 কে আমরা এটা প্রকাশ করব, এই যেহেতু দুটো আছে আমি দুটোর উপরই ডট দিলাম, তাহলে এটা কিন্তু আবৃত দশমিক। এই আবৃতর দুটো অংশ আছে, তাহলে এই যে অংশ আবৃত, যেটার অংশের পৌনঃপুনিক আছে এটাকে বলবো আবৃত অংশ, যেটা পৌনঃপুনিক আছে সেটাকে আমরা বলবো আবৃত অংশ, আর দশমিক পরে যেটা পৌনঃপুনিক নাই সেটাকে আমরা বলবো অনাবৃত অংশ। অনাবৃত অংশ, তাহলে অনাবৃত অংশ। তাহলে সহজ কথা, আমার এটা কিন্তু মিশ্র আছে, এটা হলো মিশ্র পৌনঃপুনিক সংখ্যা। আমরা যখন লিখবো 2.45 এটা এখানে লিখবো, তখন এটা কিন্তু একদম বিশুদ্ধ পৌনঃপুনিক সংখ্যা, কারণ এই পৌনঃপুনিক সংখ্যার মধ্যে শুধুমাত্র আবৃতই আছে। যদি সকল অংশে আবৃত হয় সেটাকে আমরা বিশুদ্ধ পৌনঃপুনিক বলবো, কিন্তু আবৃত আবার কিছু অংশ যখন অনাবৃত থাকবে তখন সেটাকেও আমরা বলবো বিশুদ্ধ না বলে সেটাকে আমরা বলবো কি, মিশ্র পৌনঃপুনিক সংখ্যা। তাহলে আমরা আবৃত অংশের দুইটা অংশ দেখলাম, যে দশমিক সংখ্যার পরে যে অংশগুলো রিপিটেশন হচ্ছে সেটাগুলোকে আবৃত অংশ, আর যে অংশগুলো রিপিটেশন হচ্ছে না সেটাকে আমরা অনাবৃত অংশ বলছি। এখন আমরা আরেকটা দেখলাম যে অনাবৃত দশমিক সংখ্যা, এটা আমরা মুখে বলে দিলেই হবে। তার মানে দশমিক সংখ্যার পরে যে সংখ্যাগুলো বারবার কোনো রিপিটেশনই হবে না, ইচ্ছা মতো চলতে থাকবে, সেটাকে আমরা বলবো অনাবৃত, মানে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তার মানে 2.4567 এরকম অনিয়মিত আকারে চলতে থাকবে, তখন সেটাকে আমরা বলবো অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা খুব সহজে দেখলাম যে অসীম দশমিক ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে একটা বারবার রিপিটেশন আসবে কোনো সংখ্যাগুলো, তার মধ্যে আবার দুটো ভাগে ভাগ হইতে পারে, একটা হচ্ছে মিশ্র হইতে পারে, আবার বিশুদ্ধ হইতে পারে। এবং আবৃতগুলোকে আমরা কিভাবে লিখলাম সেইটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে সাধারণ ভগ্নাংশকে ধরেন 8/3, এটা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ 8/3 মানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা কিভাবে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা খুব সহজেই জানি যে এই 8কে আমরা ভাগ দিব, 3 দুগুণে 6, 2 একটা শূন্য নিলে আমরা পয়েন্ট নিলাম, আবার 3 6 18, 2 0 6 18, বারবার রিপিটেশন হচ্ছে, তার মানে আমরা বুঝে ফেলছি এইটা। তাহলে এটা কিন্তু দশমিক আকারে প্রকাশ করলাম। এখন বারবার রিপিটেশন হইতেও পারে আবার নাও হইতে পারে, তার মানে সাধারণ ভগ্নাংশকে আমরা যখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এভাবে ভাগ দিব। ভাগ দেওয়ার ফলে যদি কোনো অংশ রিপিটেশন হয় তাহলে আমরা ওই আগের নিয়মে পৌনঃপুনিক দিব, যদি একটার উপর হয় একটার উপর পৌনঃপুনিক দিব, যদি দুইটা হয় দুটোর উপরই পৌনঃপুনিক দিব, যদি 3টা 4টা 5টা হয় তাহলে প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিলেই হয়ে যাবে। তার মানে এই সাধারণ ভগ্নাংশকে আমরা এইভাবে প্রকাশ করব, আবৃত ভগ্নাংশ হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। তার মানে আবৃত ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আবৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, এইটাই পরীক্ষার হলে খুবই ইম্পর্টেন্ট, এটাই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফর্মুলাটা আগে বুঝে নিই, তাহলে লেখার আগে আমরা প্র্যাকটিস করব, তার আগে ফর্মুলা বলি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সবসময় দুইটা অংশ থাকবে, একটা লবের অংশে থাকবে আর একটা হরের অংশে থাকবে। তাহলে দুইটা অংশ যখন থাকবে ভগ্নাংশ দুইটা অংশ যখন থাকবে, লব অংশে আমরা দেখব কি, লব অংশে আবৃত সহ
সংখ্যা, আবৃত সহ সংখ্যা মাইনাস আবৃত ছাড়া সংখ্যা, আবৃত ছাড়া সংখ্যা, ছাড়া সংখ্যা। নিচে হবে আবৃতর জন্য 9 আর অনাবৃতর জন্য 0। তার মানে এটা হচ্ছে আবৃত আর এটা হচ্ছে অনাবৃত। আবৃত আর অনাবৃত, অর্থাৎ আবৃত যতটা সংখ্যা থাকবে তার জন্য নয়। এখানে 3টা নয় মানে 3টা নয়ই হবে যেমন না, 3টা শূন্য মানে 3টা শূন্য হবে এমনটা না। আমি আবার বলি, যখন আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, তখন আবৃত ভগ্নাংশ আবৃত সহ টোটাল যে সংখ্যাটা থাকবে, এখানে কিন্তু উপরে দশমিকের কোনো ফ্যাক্ট না, অর্থাৎ দশমিক সহ টোটাল যে সংখ্যা থাকবে ওই টোটাল সংখ্যাটা লিখবো মাইনাস এই মাথার উপর পৌনঃপুনিক যে অংশটুকু আছে ওইটা বাদে আবৃত ছাড়া যে সংখ্যাটা আছে, এখানেও কিন্তু দশমিক ফ্যাক্ট না, আমি উদাহরণ সহ বলছি। আবৃত ছাড়া যে সংখ্যা সেটা লিখবো ডিভাইডেড বাই আবৃত জয়টা সংখ্যা থাকবে তার জন্য ততটা 9 আর অনাবৃত যতটা সংখ্যা থাকবে ততটা হচ্ছে 0। কিন্তু নিচের ক্ষেত্রে কি হবে, নিচের ক্ষেত্রে দশমিকের পরে হিসাব হবে, দশমিকের পরে আবৃত সংখ্যা জয়টা তয়টা 9 আর অনাবৃত সংখ্যা জয়টা তয়টা 0 বসবে। আমরা যদি উদাহরণ দেখি, সহজ একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, যে 2.32, এই 2 এর উপর আমরা পৌনঃপুনিক দিলাম 2.32, আমরা সহজ আগে উদাহরণ দিয়ে আসছি। তাহলে এইটা আমরা একটা সংখ্যা, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, পরীক্ষার হলে কিন্তু এই অংশটুকুই থাকে। তাহলে আবৃত সহ সংখ্যা মানে টোটাল সংখ্যাটা আমরা দিব, আবৃত সহ টোটাল যে সংখ্যা 232 থেকে আমরা কি করব, আবৃত ছাড়া সংখ্যা, তাহলে আবৃত আছে 2, আবৃত ছাড়া সংখ্যা হচ্ছে 23, তাহলে আবৃত ছাড়া সংখ্যা হচ্ছে 23, নিচে ডিভাইডেড বাই। শেষ। আমি আবার বলি, প্রথম অংশ হচ্ছে এই দশমিক আউট, এখানে দশমিকের হিসাব নেই, আবৃত সহ টোটাল যে সংখ্যা আছে সেটা বসাবো, মাইনাস অলওয়েজ মাইনাস আবৃত ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটা বসবো, মানে 2 3, এখানে 2 3 বসালাম। এবার নিচে আসবে, নিচে কি আসবে, দশমিকের পরে, নিচে সবসময় দশমিক, এইটাকে আবার কাউন্ট করা যাবে না, দশমিকের পরে আবৃত যতটা সংখ্যা থাকবে ততটা নয়, দশমিকের পরে আবৃত সংখ্যা যতটা থাকবে তার জন্য তয়টা 9 দেবো, যেহেতু একটা আছে একটা 9 দিলাম। আর অনাবৃত অংশ জয়টা থাকবে এইটাকে নেওয়া নেবে না, বারবার বলছি, অনেকে ভুল করে এই অংশটাকেও নিয়ে ফেলে, কিন্তু না, নিচে সবসময় হবে দশমিকের পরে আবৃত জয়টা সংখ্যা থাকবে ততটা 9 এবং আবৃত ছাড়া যে সংখ্যা থাকবে ততটা 0। তাহলে একটা 0 বসালাম। তাহলে 232 থেকে আমরা যদি 23 বাদ দেই তাহলে আমরা পাবো 219 আর 23 যোগ করলে 232, তাহলে 219/90। তাহলে এটাই কিন্তু আমাদের কি বলা হয়, যে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ বা স্বাভাবিক দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে আবার রুলসটা আমি বলি, যে আবৃত সহ সংখ্যা, তার মানে টোটাল যে সংখ্যা থাকবে সেটা আবৃত সহ সংখ্যা মাইনাস অনাবৃত, অর্থাৎ আবৃত ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেইটা, মানে উপরে লবের ক্ষেত্রে কিন্তু কখনোই এই যে দশমিকটা কাউন্ট হবে না, মানে দশমিক সেখানে আমরা বিবেচনা করব না, অর্থাৎ আবৃত সহ টোটাল সংখ্যা মাইনাস আবৃত ছাড়া টোটাল সংখ্যা ডিভাইডেড বাই দশমিক সংখ্যার পরে জয়টা আবৃত থাকবে তার জন্য 9 এবং জয়টা অনাবৃত থাকবে তার জন্য 0। তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখব, উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আসুন নিচে আমরা দেখি যে এই তিনটা সংখ্যার আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় সংখ্যাকে আমরা কিভাবে দেখি, দেখেন প্রথমে বলেছি আবৃত সহ টোটাল যে সংখ্যা আছে বসাই দিব, তাহলে মানে 4 5 3 2 4 5 6, তাহলে টোটাল সংখ্যাটা বসাইলাম। টোটাল সংখ্যা থেকে কি করব, আবৃত যে সংখ্যা আছে সেটা বাদ দিয়ে দিব, তার মানে এই 4 এবং 5 এই অংশটুকু বাদ, তার মানে 4 5 3 2 এইটা আমরা বাদ দিব, 4 5 3 2, এখানে কিন্তু কোনো এই কি বলে দশমিকের ফ্যাক্ট হবে না। এবারে কি করব, নিচে দশমিকের পরে আবৃত সংখ্যা কয়টা, 3টা, তাহলে আমরা 3টা 9 বসালাম। অনাবৃত সংখ্যা কয়টা, 2টা, আমরা 2টা 0 দিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া যাবে সেইটা। এবার নিচেরটা আসুন, তাহলে নিচেরটা আমরা টোটাল যে সংখ্যাটাকে বসাই দেব 30 32 45 6 মাইনাস অনাবৃত সংখ্যা কত, এখানে 2 4 5 6 এই অংশটাকে আবৃত, তাহলে এইটা 303, তাহলে এখানে আমরা 303 দিলাম। এবারে নিচে কি করব, দশমিকের পরে আবৃত সংখ্যা আছে 1 2 3 4টা, তাহলে আমরা 4টা 9 বসালাম।
আর অনাবৃত অঙ্ক আছে একটা, তার মানে একটা শূন্য বসালাম, এটাকে ক্যালকুলেশন করে যা পাবেন সেটাই। এখন এটা দেখেন যে 324 আমরা টোটাল সংখ্যাটা বসাই দিলাম, মাইনাস এখানে কি অনাবৃত আছে না, এই 3 আছে, তার মানে লবে কিন্তু এই পয়েন্ট দেখার বিষয় নাই। নিচে আমরা দেখব আবৃত সংখ্যা কয়টা, দুইটা, আবৃত সংখ্যা হচ্ছে দুইটা, আবৃত সংখ্যা দুইটা, অনাবৃত সংখ্যা আছে নাই, যদি অনাবৃত সংখ্যা না থাকে তাহলে আমরা বসাবো না নয়, শূন্য বসাবো না, আবার যদি আবৃত সংখ্যা না থাকে তাহলে আমরা নয় বসাবো না। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে কোন মানটা হয়। তাহলে এভাবেই আমরা সহজে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, এবং পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আরেকটা বিষয় দেখব, যেটা আবৃত দশমিক ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, মানে সদৃশ ভাগ না, একটা বলতে পারি যে সদৃশ আবৃত ভগ্নাংশ, সদৃশ এবং অসদৃশ, অসদৃশ। তাহলে সদৃশ এবং অসদৃশ আবৃত ভগ্নাংশ, তার মানে যে আমরা যখন আবৃত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন কিন্তু বিশেষ করে যোগ বিয়োগ করতে গিয়ে আমরা অসদৃশ আবৃত ভগ্নাংশ পাই, আবার সেক্ষেত্রে যোগ বিয়োগ হয় না, সেটাকে আমরা সদৃশে প্রকাশ করি। তাহলে আমরা দেখব যে সদৃশ কোনটা আর অসদৃশ কোনটা, এক্ষেত্রে কিন্তু মিনিমাম দুইটা হইতে হবে, তাহলে মিনিমাম দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ হইতে হবে। তার মানে আমরা উদাহরণ যদি দেই 2.4562, তাহলে এইখানে আমরা এইটা একটা দিলাম, আবার 3.424556 এটা আমরা দিলাম, আমরা ইচ্ছা মতো একটা সংখ্যা ধরলাম। এখন দেখেন, যদি দুই বা ততোধিক আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা দুই বা ততোধিক এর সমান হয়, তবে সেটাকে আমরা সদৃশ বলবো। যেমন আরেকটু বুঝতে না পারলে দেখেন, এটা একটা আবৃত দশমিক সংখ্যা, এটা একটা আবৃত দশমিক সংখ্যা। এখন এই দুটোর মধ্যে এর আবৃত সংখ্যা হচ্ছে 3টা, আবৃত সংখ্যা হচ্ছে 3টা, অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, আবার এর অনাবৃত সংখ্যা হচ্ছে একটা। অনাবৃতর ক্ষেত্রে কিন্তু এই দশমিকের আগের অংশটা ধরা যাবে না, মানে পূর্ণ সংখ্যাটা আমরা বিবেচনা করব না। আর এক্ষেত্রে কয়টা, 3টা, তার মানে এর অনাবৃত সংখ্যা এর সমান, আবার এর আবৃত সংখ্যা এর সমান, তাহলে এটার নামই হবে সদৃশ আবৃত সংখ্যা, সদৃশ আবৃত সংখ্যা, সদৃশ আবৃত সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন যে দুই বা ততোধিক, 2, 3, 4, 5টা জয়টাই হোক, আবৃত সংখ্যার ক্ষেত্রে তাদের যদি আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা সবার সমান হয় বা দুইজনেরই সমান হয়, তবে সেটাকে আমরা বলবো আবৃত দশমিক, মানে সদৃশ আবৃত সংখ্যা। এখন যদি কি হয়, দুটোর ক্ষেত্রে সমান না হয়, মানে আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি সমান না হয়, যেরকম 3.2456, এই 56 এর উপর রাখলাম, আর হচ্ছে 6.724 এটা রাখলাম। এখন দেখেন, এই দুটোর সংখ্যার ক্ষেত্রে এর অনাবৃত অংশের সংখ্যা 2টা, এর আবৃত সংখ্যা হচ্ছে 2টা, তার মানে প্রথম এটাও কিন্তু আবৃত একটা সংখ্যা, এটাও একটা আবৃত সংখ্যা। এর ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হচ্ছে 2 এবং আবৃত সংখ্যা হচ্ছে 2, কিন্তু এর ক্ষেত্রে অনাবৃত অংশের সংখ্যা 1 এবং আবৃত সংখ্যা হচ্ছে 2, তার মানে আমরা কি বুঝলাম, যে এই দুটো সংখ্যার ক্ষেত্রে আবৃত সংখ্যা সমান হলেও অনাবৃত অংশ সংখ্যা সমান নয়, তাহলে এটাকে আমরা বলবো অসদৃশ, অসদৃশ, অসদৃশ আবৃত দশমিক সংখ্যা। তার মানে যে দুই বা ততোধিক আবৃত সংখ্যার মধ্যে যদি যে কোনো একটা আবৃত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা যদি সমান না হয়, দুটোর কোনো একটা যদি সমান না হয়, তবে সেটাকে আমরা বলবো অসদৃশ আবৃত দশমিক সংখ্যা। যদি সমান হয়, সেটাকে আমরা বলবো সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এখন এটা আমাদের কেন কাজে লাগে, যেহেতু আমরা নবম দশম শ্রেণীর গণিত বই সমাধান করছি, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আমরা A to Z সমাধান করব, আমরা অঙ্ক যখন করব তখন দেখব যে এগুলো কিভাবে কাজে লাগে। এখন আমরা যখন আবৃত দশমিক সংখ্যার যোগ বিয়োগ করব, তখন কিন্তু আমাদের এই বিষয়টা কাজে লাগবে। তার মানে যদি যোগ বিয়োগে সদৃশ না হয়, মানে সমান সমান না থাকে, আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা সমান না হয়, তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ করা সম্ভব হয় না। তার মানে অসদৃশ যদি থাকে, তাহলে সেটাকে আমাকে সদৃশে রূপান্তর করতে হবে। অসদৃশ যদি থাকে, আমাকে সেটাকে সদৃশে রূপান্তর করার পরে আমাদের যোগ বিয়োগটা করতে হবে। এই জন্য আমি প্রথমত দেখালাম যে সদৃশ কি, অসদৃশ কি। এখন আমরা দেখব
অসদৃশকে কিভাবে সদৃশে রূপান্তর করতে হয়, কারণ অঙ্কতে যেহেতু কাজে লাগে, অঙ্কতে যেহেতু আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগের ক্ষেত্রে সবগুলোই সদৃশ হইতে হবে, তিনটা চারটা জটাই থাকুক সদৃশ হওয়া লাগবে। সেক্ষেত্রে সদৃশ কিভাবে, অসদৃশ যদি থাকে সেটাকে আমরা কিভাবে সদৃশ করব এইটা আমরা এখন জানবো। তাহলে এই জিনিসটা জানলে আমাদের যোগ বিয়োগটা সহজ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখি যে অসদৃশকে কিভাবে সদৃশ রূপান্তর করে। দেখেন এটা একটা অঙ্ক আছে যে এগুলো আমরা যোগ যদি করতে চাই, তার মানে 5.6, এটা এখানে দেখেন আবৃত সংখ্যা হচ্ছে একটা, অনাবৃত সংখ্যা নেই। আবার এখানে অনাবৃত সংখ্যা একটা, আবৃত সংখ্যা হচ্ছে 2, এখানে আবার অনাবৃত সংখ্যা হচ্ছে 2টা, আবৃত সংখ্যা হচ্ছে 3টা। তার মানে এই যে 3টা আছে এটা কিন্তু অসদৃশ আবৃত সংখ্যা। এখন যোগ করতে গেলে কিন্তু এটা আমার যোগ করা ম্যানুয়ালি সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে সদৃশে রূপান্তর করি। তাহলে যখন আমরা এইটাকে সদৃশে রূপান্তর করব তখন আমাদের যোগ সমান হবে, যোগটা করা যাবে বা বিয়োগটা করা যাবে। তাহলে আমরা কিভাবে অসদৃশকে সদৃশে রূপান্তর করব, খুব ভালো মনোযোগ দিবেন। আমরা যদি ভালো মনোযোগ দিতে পারি তাহলে খুব সহজে বুঝবো যে অসদৃশকে কিভাবে সদৃশে রূপান্তর করবেন। আমি একটু আস্তে করে বলছি। প্রথমত আমাকে এই তিনটার ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন নিতে হবে যে অনাবৃত সংখ্যা আর আবৃত সংখ্যা যেহেতু সমান হবে, তাহলে আমার প্রথম অংশ বের করতে হবে অনাবৃত সংখ্যা কোনটা। তাহলে প্রথমে আমার বের করতে হবে অনাবৃত, তাহলে প্রথমে আমরা বের করব অনাবৃত, দেন বের করব আবৃত, দেন বের করব কি আবৃত। তাহলে এই সংখ্যা অর্থাৎ আবৃত কয়টা হবে, অনাবৃত কয়টা হবে, সেইটা আমাদের প্রথমত বের করতে হবে। অনাবৃত সংখ্যা বের করার জন্য কিছু টেকনিক জানতে হবে না, অর্থাৎ এরকম 2টা হোক 3টা হোক 4টা যতগুলো আবৃত সংখ্যা থাকবে ওই আবৃত সংখ্যার মধ্যে যেখানে সবচাইতে বেশি অনাবৃত সংখ্যা থাকবে, আমি আবার বলছি, যদি 10টা অঙ্ক 10টা আবৃত সংখ্যা থাকে, ওই 10টার মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত সংখ্যা যেখানে থাকবে সেই সংখ্যাটাই হবে ওই সবগুলোর অনাবৃত সংখ্যা। আমি বারবার বলি, যদি কোনো 10টা সংখ্যার মধ্যে একটা অঙ্ক আছে যেখানে 5টা, সর্বোচ্চ 5টা অনাবৃত সংখ্যা আছে, বাকিগুলোর 4টা 3টা 2টা থাকতে পারে, সমস্যা নেই, তাহলে সবগুলোরই কিন্তু 5টা অনাবৃত সংখ্যা হবে। কয়টা? 5টা। এখানে দেখেন অনাবৃত সংখ্যা এখানে নাই, অনাবৃত সংখ্যা 0, এখানে অনাবৃত সংখ্যা 1, এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে 2। তাহলে এই তিনটার মধ্যে অনাবৃত সংখ্যা সবচেয়ে বেশি কোনটা? 2টা। তাহলে ভালো করে বুঝেন, এখানে অনাবৃত সংখ্যা নাই, এখানে একটা, এখানে 2টা। আরো যদি অঙ্ক নেই, ওখানে যদি আর 4টা থাকতো তাহলে সর্বোচ্চ যেখানে অনাবৃত সংখ্যা সেটাই হবে অনাবৃত সংখ্যা। তার মানে এখানে কোনো অনাবৃত সংখ্যা নেই, এখানে একটা, এখানে 2টা, তাহলে অনাবৃত সংখ্যা হবে 2টা। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে প্রথম কাজ হচ্ছে অনাবৃত সংখ্যাটা বের করা। অনাবৃত সংখ্যা বের করা খুবই সহজ, অর্থাৎ 3, 4টা 5টা যেটাই থাকুক সবচেয়ে বেশি অনাবৃত সংখ্যা যেখানে থাকবে সেই সংখ্যাটা আমরা অটোমেটিক বসাই দিব। এবারে আবৃত সংখ্যা বের করব। আবৃত সংখ্যা হবে, আমি দেখবো যে এখানে কয়টা আছে, একটা আছে, এখানে 2টা আছে, এখানে 3টা আছে। এভাবে আমরা কাউন্ট করার পরে এভাবে লিখবো 1 2 3, তার লসাগু বের করব। সহজ কথা। আবৃত সংখ্যা বের করতে গেলে আবৃত সংখ্যা আমরা পাশাপাশি লিখে ফেলবো, যে প্রথমটাতে কয়টা আছে, দ্বিতীয়টাতে কয়টা আছে, তৃতীয়টাতে কয়টা আছে বা চতুর্থটাতে কয়টা আছে লিখে ফেলবো। এই সবগুলোর যখন লসাগু বের করব, লসাগু সংখ্যা যা হবে সেটাই হচ্ছে আবৃত সংখ্যা। তাহলে এটা লসাগু তো কাটাকাটি যাবে না, তাহলে এর লসাগু অটোমেটিক 6 আসবে। তাহলে এই সবগুলোর অনাবৃত সংখ্যা থাকবে 2 এবং আবৃত সংখ্যা থাকবে 6। আমি এটা পরে আসছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এরকম যখন 2টা 3টা 4টা আবৃত মানে অসদৃশ আকারে থাকবে তখন সেটাকে আমরা অনাবৃত সংখ্যার আবৃত সংখ্যা কাউন্ট করব। অনাবৃত সংখ্যা হচ্ছে ওইগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত সংখ্যা যেখানে থাকবে সেটাই হচ্ছে অনাবৃত সংখ্যা। এখানে 2টা সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে, অনাবৃত সংখ্যা হবে 2। আর আবৃত সংখ্যা বের করব, সবগুলোর আবৃত সংখ্যার লসাগু যত হবে আবৃত সংখ্যা হবে 6। তাহলে আমরা মনে রাখি 2 এবং 6, তাহলে অনাবৃত সংখ্যা হবে, আমি একটু এখানে লিখে রাখি 2 আর আবৃত সংখ্যা হবে 6। এখন কিভাবে সদৃশ করব দেখেন, সদৃশ কিভাবে করব দেখেন, প্রত্যেকটারই কিন্তু অনাবৃত সংখ্যা 2 আর আবৃত সংখ্যা 6 হবে। তার মানে এখানে 5.6 এর পৌনঃপুনিক আছে, 6 এর পৌনঃপুনিক আছে, তার মানে টোটাল সংখ্যা হবে 2 এবং 6 8টা। তাহলে টোটাল সংখ্যা হবে কয়টা? 8টা। 2 এবং 6, যেহেতু অনাবৃত অংশ থাকবে 2টা আর আবৃত সংখ্যা থাকবে 6টা, মানে দশমিকের পরে টোটাল সংখ্যা থাকবে 8টা এবং সবারই 8টা থাকবে। যেহেতু সমান করছি তাহলে সবারই 8টা করব। তার মানে 5 পয়েন্ট, এটা তো একটা আছে, তাহলে এটাকে 8টা বানাবো, যেহেতু পৌনঃপুনিক আছে মানে আমি 6 পর্যন্ত এক্সটেন্ড করব। 6 6 বা 5টা 6 7 8, তাহলে 2 4 6 8, এভাবে আমরা 8টা লিখলাম, কারণ অনাবৃত সংখ্যা 2টা এবং আবৃত সংখ্যা 6টা হবে। তাহলে এভাবে যখন 8টা লিখে ফেললাম, 8টা লেখার পরে
দুইটা হবে কি অনাবৃত আর 6টা হবে আবৃত। 1 2 3 4 5 6, এই 6টা হবে অনাবৃত আর এই দুইটা আবৃত। তাহলে আমরা দেখেছি যে 6টা যখন আবৃত থাকবে তাহলে প্রথমটা এবং লাস্টটার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দিলেই হয়ে যাবে। তার মানে আমরা যদি এখানে 6 এর উপর একটা এবং লাস্টের উপর একটা দেই তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এবার পরেরটাতে আসি, 7.345, তাহলে এটাকেও আমরা কি 8টা বানাবো। 7.345, পৌনঃপুনিক আছে কার উপর, 4 5 এর উপর। অনেকে আবার 3 4 5 3 4 5 দেওয়া যাবে না, যে রিপিটেশনটা আছে 4 5 এর উপর, তাহলে 3 4 5, কিন্তু 4 5টা রিপিটেশন হবে, 3 রিপিটেশন হবে না। তাহলে পরেরটা হবে 4 5, পরেরটা হবে 4 5, পরেরটা হবে 4 5 এর দরকার নেই। এরকম 8টা আমরা করে ফেললাম। তার মানে সংখ্যাটা কাউন্ট করার পরে প্রথমটাতে এই যেহেতু এখানে দুইটা অনাবৃত, আবৃতর প্রথমটা এবং লাস্টটাতে দিয়ে দিলাম। আবার পরেরটাতে দেখি 10.7843, তাহলে 10.7843, তাহলে 5টা 8টা লিখবো। এখানে রিপিটেশনটা শুরু হয়েছে 4 থেকে 3 পর্যন্ত, মানে 4 2 3, তাহলে আমরা লিখবো 4 2 3, 4 2 3, 2 4 6 8, তাহলে দুইটা হচ্ছে অনাবৃত, আবৃত হবে 6টা। তাহলে এখানে আমরা প্রথমটা লিখবো, এখানে একটা প্রথমটা লিখবো। তাহলে এভাবে যখন আমরা এইভাবে আমরা যখন প্রকাশ করব, দেখেন সবগুলোই সদৃশ হয়ে গেল। এখন যোগ বিয়োগ করা সম্ভব হবে। আমি আরেকবার অঙ্ক বলি, এটা যেহেতু আমরা খুব সুন্দর করে দেখবো যে অসদৃশকে কিভাবে সদৃশ করবে, আমি আরেকবার রিভিউ করে নেই, তাহলে সবাই বুঝতে পারবেন। আমরা যখন অঙ্ক করব, যখন সমাধান, এটা তো বেসিক ক্লাস চলছে, মানে আমাদের যে বিষয়গুলো ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো জানতে হয় সেগুলো দেখছি। এরপরে যখন আমরা অনুশীলন যখন সমাধান করব, এভাবে এরকম অনেক অঙ্ক আছে যোগ বিয়োগ করতে বা প্রকাশ করতে, সেগুলো তখন আমরা সহজেই দেখব। প্রথমে আমি বলি যে এরকম যখন 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, এগুলো যখন থাকবে এগুলো কিন্তু অসদৃশ আকারে আছে, কারণ এদের আবৃত অনাবৃত সংখ্যা সমান নেই। তাহলে আমার কাজ হচ্ছে আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা সবগুলোকেই সমান করতে হবে, তাহলেই সদৃশ হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে অনাবৃত সংখ্যা বের করব। অনাবৃত সংখ্যা কয়টা হবে সেটা বের করব। অনাবৃত সংখ্যা হবে যে এই 3টা বা 4টার মধ্যে সর্বোচ্চ যেখানে অনাবৃত সংখ্যা থাকবে সেটাই হবে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা সর্বোচ্চ যখন হলো সেটা হবে অনাবৃত সংখ্যা। এখানে 2টা আছে সর্বোচ্চ, এখানে 2টা, যদি 3টা 4টা থাকতো 4টাই হতো অনাবৃত সংখ্যা, তাহলে এখানে 2টা হলো। এবার আবৃত সংখ্যা কিভাবে বের করব, সবগুলোর আবৃত সংখ্যার লসাগু বের করব। তাহলে এখানে যেহেতু 1 2 এবং 3 আছে, বলছে 1 2 3 আছে, তাহলে 1 2 3 এর লসাগু বের করব। এবং যদি আরো 4 5টা থাকে বা 4 6 7 থাকে, সবগুলোরই আমি কি করব, লসাগু বের করলেই আমরা পাবো আবৃত সংখ্যা। তাহলে 6 হচ্ছে আবৃত সংখ্যা। তাহলে এই দুটোর যোগফলটাই হবে প্রত্যেকটার দশমিক পরের সংখ্যা। তার মানে 2 এবং 6 8টা, তার মানে প্রতিটা এই ভগ্নাংশের দশমিকের পরে 8টা সংখ্যা থাকবে, যার 2টা থাকবে অনাবৃত এবং 6টা থাকবে আবৃত। এভাবেই আমরা পৌনঃপুনিক, যেহেতু এখানে 6টা এবং 2টা 8টা সংখ্যা নেই, তাহলে এগুলোকে আমরা এক্সটেন্ড করব। কোনগুলো এক্সটেন্ড করব, যেগুলো বারবার আসছে ওইগুলোই আমরা লিখবো। লেখার পরে যখন 8টা সংখ্যা হয়ে যাবে, ওই 2টা বাদে 3 নাম্বার ঘরে এবং লাস্ট ঘরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেবো। এই ক্ষেত্রে 3 নাম্বার ঘরে লাস্ট নাম্বারে, 3 নাম্বার ঘরে লাস্ট নাম্বারে। এভাবে আমরা অসদৃশকে আমরা সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করব। যেহেতু ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করব বাকি আরেকটা ক্লাস নিব, যে বেসিক বা ফান্ডামেন্টাল যে ক্লাসগুলো আছে, তার মানে বাস্তব সংখ্যা আমরা সমাধান করছি। আমরা গাইড বইয়ে তো 9 10 এর জেনারেল ম্যাথের সমাধান দেখি, কিন্তু এখানে আমি করার অর্থ হচ্ছে এখানে আমরা এমসিকিউ সিকিউ, অর্থাৎ এসএসসি যারা পরীক্ষার্থী আছে তারাও হেল্প পাবে। এখানে এমসিকিউ সিকিউ বেসিক যে বিষয়গুলো জানবে, জানার পরে আমরা কিসে যাব, ম্যাথে যাব। তার মানে আমরা প্রথমে বেসিক একটা অধ্যায়ের বেসিক বা ফান্ডামেন্টাল যেটা ক্লাস লাগে আমরা করব, তারপর যখন অঙ্ক করব দেখব যে অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারছি। তার মানে এই অঙ্কে আমরা আরেকটা যখন বেসিক ক্লাস নিয়ে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস, তারপরে সদৃশ সদৃশ আরো যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যখন জেনে ফেলবো, তখন আমরা অধ্যায় যখন সমাধান করব তখন দেখবো যে খুব সহজেই সমাধান করব। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কই আমরা প্র্যাকটিস করাবো, অর্থাৎ একটা নবম দশম শ্রেণীর প্রত্যেকটা A to Z বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করার পর অনুশীলনের যতগুলো অঙ্ক আছে আমরা প্রত্যেকটাই ধরে ধরে করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তী আরেকটা ফান্ডামেন্টাল ক্লাস নিয়ে আসবো, সেখানে আমরা বাস্তব সংখ্যার যে মৌলিক যে বিষয়গুলো শেষ করব, তারপর আমরা অনুশীলন দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।